আচ্ছা, ৭৩ পৃষ্ঠা বিজ্ঞান তৃতীয় অধ্যায়। আজকে আমরা পড়ব শিরা। এর আগের ভিডিওতে আমরা পড়েছি ধমনী, এখন পড়ব শিরা। তা তোমাদেরকে আমি বলেছিলাম যে শিরা এবং ধমনীর পার্থক্য শিখতে হবে। দেখো, তোমরা সবসময় গাইড বইয়ের চাইতে তোমরা সবসময় মেন বই ফলো করবা। শিরা এবং ধমনীর পার্থক্য, এই দুটো অংশ পড়লেই পার্থক্যগুলো তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। তাহলে যে সকল রক্তনালীর মাধ্যমে উচ্চমাত্রায় কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাদেরকে শিরা বলে। তবে পালমোনারি শিরা এর ব্যতিক্রম। তাহলে ওইখানে আমরা একটা ব্যতিক্রম পেয়েছিলাম না? এই যে ফুসফুসীয় ধমনী ছিল ব্যতিক্রম, ধমনীর মধ্যে আমরা ফুসফুসীয় ধমনী ব্যতিক্রম এটা পেয়েছি, আর এখানে পালমোনারি শিরা হচ্ছে ব্যতিক্রম, এটা পেয়েছি। এর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে বলে এটিকে শিরা বলা হয়। তবে এই শিরা ফুসফুস থেকে উচ্চমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত, ওই যে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়েছি, কী করেছি? অক্সিজেন গ্রহণ করেছি। তাহলে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাও আবার হৃৎপিণ্ডে নিয়ে আসতে হবে না? তাই ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে সে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। শিরার প্রাচীর মানে কি? সাইড অংশটা আর কি। প্রাচীর ধমনীর মতো 3 স্তর দিয়ে গঠিত হলেও প্রাচীর বেশ পাতলা এবং গহ্বরটি বড়। তাহলে আমরা এর আগের পেজে যে ছবি এখানে দেখেছি যে এইটা অনেক পুরু মোটা, আর এটা তেমন একটা মোটা না। এখানে স্তর হচ্ছে 3টা, আর এখানেও স্তর 3টা হলেও এর গহ্বরটা বেশ বড়, আর এই গহ্বরের ভেতরে কি আছে? কপাটিকা যুক্ত আছে। ফলে এটাকে ধমনী যত দ্রুত গতিতে রক্ত প্রবাহিত করতে পারে, শিরা তত দ্রুত গতিতে রক্ত প্রবাহিত করতে পারে না। আচ্ছা, তাহলে এখন এটা পড়ি। বেশিরভাগ শিরায় কপাটিকা থাকায় শিরা দিয়ে রক্ত ধীরে ধীরে একমুখে প্রবাহিত হয়। ধমনীর প্রান্তের কৌশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে প্রথমে সূক্ষ্ম শিরা বা উপশিরা গঠন করে। উপশিরাগুলোকে পরস্পর মিলিত হয়ে পরে শিরা গঠন করে। এগুলো কতগুলো শিরা মিলে মহাশিরা গঠন করে। এভাবে শিরা কৌশিক জালিকা থেকে শুরু হয় এবং হৃৎপিণ্ডে এসে শেষ হয়। আমরা যদি একটু এই ছবিটা দেখি, দেখো আমাদের হৃৎপিণ্ডটা কোন জায়গায় আছে। আমাদের এই যে দুইটা ফুসফুস, এখানে তো একটু সাইড করে দেখিয়েছে যে দুই পাশে দেখিয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। আসলে কিন্তু আমাদের মানব শরীরে ফুসফুসটা এভাবে থাকে না। ফুসফুস দুটোটা কি থাকে? একটার সাথে একটা লাগানো থাকে মিডল বরাবর, তাই না? তার একদম অত্যন্ত সুরক্ষিতভাবে আল্লাহ তাআলা অত্যন্ত সুরক্ষিতভাবে আমাদের হৃৎপিণ্ডটাকে দুইটা ফুসফুস বক্ষ গহ্বরের একদম ভেতরে, খাঁচার ভেতরে, আমাদের যে পাঁজর, বুকের যে পাঁজর আছে তার ভেতরে ফুসফুসকে, তার নিচে হৃৎপিণ্ডকে রেখেছে। খুব সযত্নে সেফভাবে নিরাপদ জায়গায় রেখেছে। তাইলে এখানে এই লাল অংশটা দেখেছ কি করছে? বাম অলিন্দ, সে ফুসফুসের শিরা কীভাবে যাচ্ছে, কিভাবে সে এখানে কৌশিক জালিকা, ফুসফুসের মধ্যে যে কৌশিক জালিকা তৈরি করছে, কিভাবে আবার এই দেখো নিলয়ের মধ্যে নিয়ে আসতেছে। আবার তারা নিম্ন যে মহাধমনী, আমরা একটা উচ্চ পেয়েছিলাম, আপটা নিম্ন পেয়েছিলাম না? বলো তো উচ্চ কি পেয়েছি? এখানে আরেকবার একটু দেখাই। মহাশিরা, নিম্ন মহাশিরা এরকম পেয়েছি না? তাহলে এই যে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এরকম পেয়েছি না? এই দেখো পরস্পর মিলিত হয়ে শিরা গঠন করে। এই জায়গাটা মনে হয় পড়েছি। এখন একটু খেয়াল করো যে এটা দেখাচ্ছিলাম, এই ছবিটা দেখাচ্ছিলাম, এখানের মধ্যে এই কৌশিক জালিকাগুলো কিভাবে আমাদের নিলয়ে চলে গেছে, কিভাবে অলিন্দে চলে গেছে, হ্যাঁ, কিভাবে আবার বের হচ্ছে, কিভাবে আবার প্রবেশ করছে। এই নীল অংশটা এবং লাল অংশটা, এই দুটো অংশ দেখলেই আমরা কি করতে পারি? বুঝতে পারি। তবে মাথায় রাখতে হবে আমাদের যে লাল রং যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর নীল রঙের যে লাইনটা দেখাচ্ছে, হ্যাঁ, প্রবাহটা দেখাচ্ছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই জায়গায় আবার আসি। উল্লেখ্য যে ধমনী এবং শিরা উভয়ই রক্তে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড একত্রে উপস্থিত থাকে।
পার্থক্য কেবল এদের পরিমাণ এবং মাত্রা, পরিমাপে এবং মাত্রায়। মানে কি কত মাপে, কি পরিমাপে ওরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, কি পরিমাপে ওরা অক্সিজেন সরবরাহ করছে। এবার আসি কৌশিক জালিকা। ধমনী এবং শিরার সংযোগস্থলে, ধমনী এবং শিরার সংযোগস্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট এন্ডোথেলিয়াম, একটু বানানটা খেয়াল করবা, এন্ডোথেলিয়াম দিয়ে গঠিত যে সকল সূক্ষ্ম রক্তনালী জালকের আকারে, এখানে জালক বলতে জালের মতো, জালের আকারে, জালকের আকারে বিন্যস্ত থাকে, সেগুলোকে কৌশিক জালিকা বলে। তাহলে এখানে আমরা পাচ্ছি কৌশিক জালিকা। কৌশিক জালিকা কাকে বলে? কৌশিক জালিকার রক্ত ও কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, রেচন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটে। এখন দেখো হৃৎপিণ্ডের কাজ। আমরা পূর্বেই জেনেছি মানুষের রক্ত সংবহন তন্ত্র হৃৎপিণ্ড, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা নিয়ে গঠিত। মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত এবং প্রসারিত হয়ে ধমনী এবং শিরার মাধ্যমে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ডের পাম্পের মতো নির্দিষ্ট তালে ও ছন্দে সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল কি বলে? এটা দেখো, এটা কিন্তু নিজে নিজে হয়, কেউ ধরে বেঁধে এটাকে, এই পাম্পটাকে কেউ ধরে বেঁধে করে না, কেউ সংকোচন করায়ও না, কেউ প্রসারণ করায় না। একমাত্র সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন যে এটা নিজে নিজেই হয়ে থাকে। তাই বলেছে স্বতঃস্ফূর্তভাবে সংকোচনকে সিস্টল বলে এবং স্বতঃস্ফূর্তভাবে প্রসারণকে ডায়াস্টল বলে। উল্লেখ্য, অলিন্দ যখন সিস্টল হয়, নিলয় তখন বেশিরভাগ সময় ডায়াস্টল অবস্থায় থাকে। মানে কি, বিপরীত অবস্থায় থাকে। অলিন্দ কি করে? সিস্টল করলে। নিলয় কি করে? ডায়াস্টল করে। মানবদেহের রক্ত সংবহনতন্ত্র এই 3.12 চিত্রে দেখানো হয়েছে। 3.12 চিত্র তো আমরা একটু আগে দেখলামই। এবার আসো হার্টবিট। আমরা আগেই জেনেছি যে বলেছি হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্পের মতো দেহের ভেতরে সারাক্ষণ ছন্দের তালে স্পন্দিত হয়। আমাদের বুকের ভিতর আমরা মাথা রাখলে কি, কান পাতলে কি হয়? ধুক 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 একটা শব্দ শোনা যায়। এটিকে একটা ছন্দ, তাই না? কখনো ছন্দটা এমন হয় না যে মানে অনেকক্ষণ বন্ধ রেখে আবার চালু হচ্ছে, এমন তো কখনো হয় না। সবসময় একই তালে, একই রিদমে এই সাউন্ডটা হতে থাকে। আচ্ছা, হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্টবিট বলে। এই হৃদস্পন্দনের মাধ্যমে হৃৎপিণ্ড আমাদের শরীরের রক্ত প্রবাহিত করে। তাহলে এখানে যে ছবিটা দেখলাম, এই ছবিটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা, কারণ আমাদের এই হৃৎপিণ্ডের চাপটাটা পড়তে গেলে এই ছবিগুলো খুব ভালোভাবে দেখতে হবে। যত দেখব তত আমাদের মাথায় আস্তে আস্তে গেঁথে যাবে, নাইলে কিন্তু শুধুমাত্র লাইনগুলো পড়ে পড়ে মনে থাকবে না যে আসলে আমার অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কোন সাইড দিয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো কোন সাইড দিয়ে গেছে, সেটা তোমাদের মনে নাও থাকতে পারে। কিন্তু এখানে এত সুন্দর করে কালার করে দিয়েছে যে মনে থাকাটা খুব সহজ। এবার আসো, হার্টবিট বা হৃদস্পন্দন একটি জটিল বিষয়। মানুষের হৃৎপিণ্ড মায়োজেনিক, কি বলেছে? মায়োজেনিক, অর্থাৎ বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপেশি নিজে থেকে সংকোচন ও প্রসারণের দ্বারা হৃদস্পন্দন সৃষ্টি করে। তাইলে সংকোচন এবং প্রসারণ, সিস্টল এবং ডায়াস্টলের মাধ্যমে কি করে? হৃদস্পন্দন সৃষ্টি করে। ওই যে বললাম ছন্দের মতো, ছন্দের তালে তালে চলে, সেরকম সেটাকে হৃদস্পন্দন সৃষ্টি করে। তবে বাইরের উদ্দীপনা দ্বারা এই সংকোচন প্রসারণের হার কম বেশি হতে পারে। একটি হৃদস্পন্দন হৃৎপিণ্ডের পরপর সংগঠিত ঘটনার সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। তাহলে আমরা কার্ডিয়াক চক্রটা কি বলে আবারও বলি, একটা হৃদস্পন্দন হৃৎপিণ্ডে পরপর সংগঠিত ঘটনার সমষ্টিকে। তাহলে আমাদের যে সিস্টল ডায়াস্টল হচ্ছে, হ্যাঁ, পরপর হচ্ছে, ধুক 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 হচ্ছে, এই যে পরপর যেটা হচ্ছে সেটা সমষ্টিকে বলা হচ্ছে কার্ডিয়াক চক্র, সম্পূর্ণটাকে। হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে রক্ত দেহের ভেতরে গতিশীল থাকে। কার্ডিয়াক চক্র 4টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে কার্ডিয়াক চক্রের ধাপও বলেছে কয়টা? 4টা। দেখো 4টা ধাপের ভেতরে
দেখো প্রথমে আমাদের অলিন্দের প্রসারণ হয়, অলিন্দের প্রসারণ, তারপরে অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ হচ্ছে, অলিন্দের সংকোচন হচ্ছে, তারপর আবার একটু অ্যারো চিহ্নটা দেখো নিচের দিকে এসেছে, নিলয়ের সংকোচন হচ্ছে, নিলয়ের, তারপরে যাচ্ছে কোথায়, নিলয়ের প্রসারণ হচ্ছে। একদিকে নিলয়ের সংকোচন, আরেকদিকে নিলয়ের প্রসারণ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 4টা ধাপ দেখিয়েছে, অ্যারো চিহ্নটা যেভাবে যাচ্ছে আমরা সেভাবে খেয়াল করব। এখন এবার আসি অলিন্দের ডায়াস্টল। এই সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের চিত্র কোনটা, আমাদের চিত্র হচ্ছে এই প্রথমটা, অলিন্দের ডায়াস্টল। আচ্ছা, ফলে সারা শরীরে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দ এবং ফুসফুস থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সে চলে যাচ্ছে কোথায়, অলিন্দের প্রসারণ থেকে সে চলে যাচ্ছে কোথায়, এবার অলিন্দের সংকোচনে চলে আসবে। ঠিক আছে, এবার আসো অলিন্দের সিস্টোল। অলিন্দ দুইটি রক্তপূর্ণ হলে এই দুটি সংকুচিত হবে, অলিন্দটা কী হবে, রক্তে পরিপূর্ণ হবে। ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার ডান নিলয়ে চলে যাবে, অলিন্দ থেকে রক্ত কোথায় যাবে, নিলয়ে যাবে। আবার বাম অলিন্দ থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নিলয়ে আসবে, বাম নিলয়ে চলে আসবে, ঠিক বিপরীতে হবে, একবার নিলয়ে গেলে একবার অলিন্দে আসবে, এরকম। তারপরে আমাদের এই গ নাম্বার চিত্রটা, অর্থাৎ আমাদের অলিন্দের সংকোচন হওয়ার পরে আমাদের এই জায়গাটায় আসবে, এবার নিলয়ের সংকোচন হবে, 3 নাম্বার গ নাম্বারটা। তাহলে নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয়। এই সময় ট্রাইকাসপিড, আবার দেখো ট্রাইকাসপিড, উচ্চারণগুলো শেখার সময় ভালো করে শিখলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। কপাটিকাটা কেমন সেটা তো তোমরা ওই চিত্রের মধ্যে দেখেছো। আচ্ছা, কপাটিকা বন্ধ থাকে এবং সেমিলুনার কপাটিকা খোলা থাকে। তাহলে কোন কপাটিকা বন্ধ থাকে, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে, আর খোলা থাকবে কোনটা, সেমিলুনার কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টোলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদস্পন্দন প্রথম যে শব্দ সৃষ্টি করে তাকে লাভ বলে। কি বলে, যেই স্পন্দন করার সময় একটা শব্দ তৈরি করে সেটাকে বলা হয় লাভ। এই সময় বাম নিলয় থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনী এবং ডান নিলয় থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী ও শাখা দিয়ে দেহস্থ, মানে কি দেহের ভেতরে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা বিভিন্ন জালক বলতে ওই যে কৌশিক জালিকাগুলো পড়েছি, বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলা কোষকে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করে থাকে। তাহলে আমরা তো জানি যে আমাদের রক্ত অনেক কিছু সরবরাহ করে, আমাদের রক্তের কাজ করেছিলাম না প্রথম দিকে, তাহলে রক্ত যা যা বহন করে সেই জন্য বলেছে কলা কোষে পুষ্টিদ্রব্য এবং অক্সিজেন সরবরাহ করে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে উচ্চমাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। অপরপক্ষে সারা দেহে রক্ত জালক থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উপশিরা, শিরা, মহাশিরা দিয়ে আবার পুনরায় অলিন্দে ফিরে আসে। তাহলে কি এটা একটা চক্রাকারে ঘটতে থাকে, তাই না? এবার আসো নিলয়ের ডায়াস্টল। নিলয়ের সিস্টোলের পরপরই নিলয়ের ডায়াস্টল শুরু হয়। এই সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ হতে থাকে। এই সময় এখানকার সেমিলুনার ভালভ বন্ধের সময় দ্বিতীয়বারের মতো আরেকটা শব্দ তৈরি হয়, যাকে বলা হয় হাব। তাহলে সুতরাং আমরা হৃৎপিণ্ডের যে শব্দ পাচ্ছি, নিলয়ের সিস্টল লাভ, নিলয়ের ডায়াস্টল ডাব। ঠিক আছে, তাহলে এই সিস্টল ও একটি ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে 0.8 সেকেন্ড।
তাহলে এতগুলো পড়া পড়লাম আমরা, এতগুলো কাজ ঘটলো, আর এই কাজ মাত্র 0.8 সেকেন্ডে হবে। বুঝতে পেরেছ? একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়ে থাকে। তাহলে সুস্থ মানুষের, দেখো ডাক্তারের কাছে যখন যাও তখন ডাক্তার হাতের নাড়ি পরীক্ষা করে, তখন ঘড়ির দিকে তাকায়, ঘড়ির দিকে তাকিয়ে সে কী দেখে আসলে 1 মিনিটে তোমার ওই হাতের যে জায়গাটা দেখছে নাড়ি পরীক্ষা করছে, সেখানে স্পন্দনটা কতবার হচ্ছে। যদি 60 থেকে 100-এর মধ্যে হয় তাহলে সে ঠিক আছে। এইটাকে হার্টবিট বলা হয়। তাহলে আমরা হার্টবিট কাকে বলে আগেও পড়েছি। আমাদের হাতের কবজিতে রেডিয়াল ধমনী, এই যে ডাক্তার দেখছে এখানে কিসে দেখছে, রেডিয়াল ধমনীতে দেখছে। দেখো একটা জিনিস খেয়াল করবা, আমাদের ধমনী পরীক্ষা করার সময় এই যে রেডিয়াল ধমনীতে স্পন্দনটা পরীক্ষা করার সময় কখনো আমরা বৃদ্ধাঙ্গুল ব্যবহার করব না, বৃদ্ধাঙ্গুল কখনোই ব্যবহার করব না। এখানে দেখো খেয়াল করো, ডাক্তার কোন দুটি আঙ্গুল দিয়ে দেখছে, দেখেছ? বৃদ্ধাঙ্গুল দিয়ে যারা দেখে এটা ভুল পদ্ধতি, এটা দেখা যাবে না, কারণ বৃদ্ধাঙ্গুলের নিজে একটা স্পন্দন আছে। তো দেখো এই স্পন্দন গোনা যায় আবার বুকের নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ মানে কোনটা, ওই ডাক্তারদের গলার মধ্যে ঝুলায় যে দেখো নাই, দুটো কানের মধ্যে দেয়, বুকের মধ্যে দেয়, সেটা স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে পালস বলে। তাহলে ডাক্তার হাতে কি দেখছে, হাতের কবজিতে কি দেখছে, পালস দেখছে। স্ট্যাথোস্কোপের সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে বা শরীরের আরও কিছু নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তখন তাকে পালস রেট বলে। কি বলে? পালস রেট। যেমন এখন এই যে এখানে ডাক্তার রোগীর হাতের কবজিতে কি করছে, পালস চেক করছে। দেখো হাতে একদিকে ঘড়ি দেখছে আর আরেকদিকে কি করছে, পালস চেক করছে। তাহলে এখন পালস রেটটা কত, 60 থেকে যদি 100-এর ভিতরে হয় তাহলে আমরা বুঝবো যে কি সে সুস্থ শরীরের একজন মানুষ। ঠিক আছে? আবার যারা একটু দুর্বল প্রকৃতির হয়ে থাকে, তাদের রক্তের সার্কুলেশনটা একটু কম হয়, তাদের 60 থেকে 100-এর ভিতরে হয় না, তাদের আরও কমে যায়। তখন ডাক্তার বলে যে না, ওর তো হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডের গতিটা ঠিক নাই, হ্যাঁ, ওর রক্তের গতি খুব কম। তাহলে কি হয়, লো প্রেশারের রোগী যারা, তাদের এই ইয়াটা হয়ে থাকে। আবার হাই প্রেশারের রোগীদের কি হয়, রক্তের ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি হয়ে যায়, তখন ডাক্তার তাকে সেই অনুযায়ী বুঝে ওষুধ দিয়ে থাকে, ট্রিটমেন্ট দিয়ে থাকে। তাহলে আজকে আমরা এখানের এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা হার্টবিট এবং পালস রেট গণনার পদ্ধতিটা দিব।